বন্ধুরা, আমি বর্তমানে রয়েছি সিল্ক রুটে, রংলি থেকে জুলুক যাওয়ার পথে। আজকে 20 মার্চ 2026 অ্যান্ড সকালবেলা 10:30টার সময় আমি রংলিতে পৌঁছেছি। কালকে কলকাতা থেকে বেরিয়েছিলাম, 19শে মার্চ কলকাতা থেকে বেরিয়েছিলাম বিকেলবেলা 6:30টার সময়, এবং সেখান থেকে শিলিগুড়ি হয়ে রংলিতে পৌঁছালাম ওই 9:30। রংলিতে 1 ঘন্টা ওয়েট করলাম পারমিট নেওয়ার জন্য। রংলিতে আমার একজন চেনা জানা ট্রাভেল এজেন্ট আছেন, যিনি আমাকে গত বছরও যখন এসেছিলাম তখন পারমিট করে দিয়েছিলেন এবং খুবই হ্যাসেল ফ্রি। আমাকে জাস্ট ডকুমেন্টগুলো পাঠাতে হয়েছিল এবং উনি দায়িত্ব নিয়ে পুরো পারমিটটাই করে দিয়েছিলেন, এবং পারমিটের চার্জ নিয়েছিলেন 1100 টাকা। এবারও যথারীতি ওনাকে আমি পারমিট করানোর জন্য বলি। তো রংলিতে আসতে গেলে আপনাকে সেবক রোড ধরে আপনাকে ঢুকতে হবে বেসিক্যালি, এবং তারপর আপনি গুগল ম্যাপে ডেস্টিনেশন দিয়ে দেবেন রংলি, আপনাকে রুট দেখিয়ে দেবে। রংলি সিকিমের অন্তর্গত। খুব বেশি বড় নয়, তবে টুরিস্ট স্পট টোটালটাই। এখান থেকে গাড়ি পাওয়া যায় সিল্ক রুট যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি রংলি থেকে অনেকে স্টার্ট করেন, তারা রংলি থেকে স্টার্ট করে সিল্ক রুটটা পুরো ঘুরে। সামনে একটা গাড়ি চলে এসছে, 1 সেকেন্ড। রাস্তাটা একটু প্রবলেম হয়, এটা কিছু জায়গায় কাজ চলছে এবং সেখানে ট্র্যাক ঢুকে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, অনেকে প্রচুর লোকেই রংলি থেকে স্টার্ট করে এবং রংলি থেকে স্টার্ট করে সামনে একটা রাস্তাটা একটু প্রবলেম হয়, রাস্তার কাজ হচ্ছে, কিছু জায়গায় কাজ চলছে এবং সেখানে পুরো ট্র্যাক ঢুকে গেছে। সিল্ক রুটটা যাই হোক, যেটা বলছিলাম, গ্যাংটকে এন্ড করে অনেকে প্রচুর লোকে এবং মাঝখানে থেকে স্টার্ট করে ঢুকে থাকেন, অনেকে থাকুন ভ্যালিতে থাকে, স্টার্ট করে সামনে একটা এই দুটো বেসিক্যালি থাকার জায়গা। রংলি থেকে স্টার্ট করে পুরো সিল্কটা ঘুরে গ্যাংটকে আর এই আসতে গেলে এবং মাঝখানে একদিন জুলুকে থাকে গভর্নমেন্টের, অনেকে থাকুন ভ্যালিতে পারমিশন এটা ঢোকা যায় না। এই দুটো বেসিক্যালি থাকার জায়গা। চেক পোস্টে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আপনি যদি সেল ব্রেক গাড়ি আসতে গেলে তাহলে আপনি পারমিশন আসতে পারেন সিকিম গভর্নমেন্টের থ্রু। উইদাউট পারমিশন এটা ঢোকা যায় না। আপনার গাড়ি সমস্ত পেপার চেক পোস্ট আছে, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার গাড়িতে যে প্যাসেঞ্জার আছেন তাদের ডিটেলস, আপনি যদি সেল ড্রাইভ নিজের গাড়ি প্রুফ হিসাবে এখানে ভোটার কার্ড এবং আপনি ড্রাইভ করে আসতে পারেন। এই দুটোকেই গ্রান্ট করা হয়। আপনার গাড়ি সমস্ত এবং তাদের ছবি একটা ড্রাইভিং হবে, সেটা আপনি এবং আপনি গাড়িতেও দিয়ে দিতে পারেন। যে প্যাসেঞ্জার আছেন তাদের যেটা বলছি ডিটেলস, গাড়িতে যারা যারা আছেন তাদের হিসাবে এখানে ভোটার কার্ড এবং ভোটার কার্ড পাসপোর্ট এবং মোবাইলে আপনি 1 কপি ছবি তুলে এই দুটোকেই গ্রান্ট করা হয়। যারা বেসিক্যালি এবং তাদের ছবি 1 কপি দিতে হবে, সেটা আপনি দেবেন এবং পারমিটের জন্য একটা তুলেও দিয়ে দিতে পারেন। যাই হোক, সেই পারমিটটা নেওয়ার পর রংলি থেকে কিছুটা আসার পরে চেকপোস্ট আছে, ওখানে একবার চেকিং হবে। আপনার জুলুক ঢোকার আগে একটা চেকপোস্ট আছে, ওখানে একটা চেকিং হবে। কুকুক বলে একটা জায়গা আছে, ওখানে একটা চেকিং হবে। আর তারপর আপনার গ্যাংটকে ফেরার পথে গ্যাংটকে ঢোকার আগে একবার চেকিং হবে। মানে চেকিং হবে মিনস আপনাকে যে ডকুমেন্টসগুলো ওরা প্রায় 3-4 কপি ডকুমেন্টস দেবে, সেই ডকুমেন্টসগুলো এক একটা করে ওখানে জমা করতে, এবং এন্ড যেটা সেটা ওই গ্যাংটকের ঢোকার আগে জমা করতে হবে। পারমিটটা বেসিক্যালি 2 দিনের হয়, যেদিনকে আপনি যাচ্ছেন সেদিনকে এবং তারপরের দিনকে। আর পারমিটের ব্যাপারে যদি আপনি জানতে চান কোথা থেকে করবেন, আমার যে ট্রাভেল এজেন্ট আছে আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তার নাম নিখিল ভাই, সে আমার 2বারই পারমিট করে দিয়েছিল। 1100 রুপিস উনি নিয়েছিলেন। আচ্ছা, ওনার সাথে পরিচয় হওয়ার একটা গল্প আছে, সেই গল্পটা বলে নিই। অনেকটা রাস্তা যেতে যেতে গল্প করতে করতে যেতে সুবিধা হবে। আর
তার সাথে ভিউটাও দেখিয়ে দিচ্ছি সামনের কীরকম রাস্তা। তো নিখিল ভাইয়ের সাথে যোগাযোগ গল্পটার স্টোরিটা হচ্ছে কি যে লাস্ট সেপ্টেম্বর নাগাদ আমি 2025 সেপ্টেম্বর নাগাদ আমি শীতের শুরুতে এই নর্থ সিকিম পেলিং গেছিলাম সেলফ ড্রাইভ করে। এবার পেলিংয়ে আমি তখন বেসিক্যালি এই জুলুকে সিল্ক রুটটা জানতাম না যে কোথা থেকে কিভাবে পারমিট করতে হয় এবং কিভাবে যাওয়া যায়। আর এই শুধু এটাই জানা ছিল যে এখানে পারমিট ছাড়া এই রাস্তায় উঠতে দেয় না। ইভেন আমার কোনো আইডিয়াও ছিল যে সেলফ ড্রাইভ করে যাওয়া যেতে পারে। তো যাই হোক, পেলিংয়ে আমরা উপরে যখন আমরা স্কাই ওয়াকে আমি গাড়ি নিয়ে যখন উঠলাম, ওঠার পর ওখানে একজন লোকাল ড্রাইভার কাম তার নিজস্ব গাড়ি আছে, তিনি তার টুরিস্ট নিয়ে এসেছিলেন এবং তার সাথে জাস্ট আলাপ হয়। এবং আমি আলাপ হয় বলতে কি যে আমরা ছবি তুলছিলাম ক্যামেরায়। এবার উনি এসে আমাদেরকে বললেন আমরা আপনার, যেহেতু আমার ফ্যামিলি, আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা মেয়ে ছোট 6 বছরে, তো উনি আমাদের হেল্প করলেন আমাদের ফ্যামিলি ফটো তুলে দেওয়ার জন্য। তারপর ওনার সাথে এই গল্প শুরু হয়। তো নর্থ বেঙ্গলের যারা পাহাড়ে থাকে, আমার যা এক্সপিরিয়েন্স তাতে তারা যথেষ্ট হেল্পফুল এবং আপনার যদি কোনো অসুবিধা হয় সেসব জিনিসগুলো অ্যাটলিস্ট ওরা টেক কেয়ার করে নেয়। এবং শহরের তো ওরকম নয়, যেটা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং খুবই হেল্পফুল এবং খুবই কাইন্ড বেসিক্যালি। তো ওনার সাথে আমি কথা বলতে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আচ্ছা সিল্ক রুটে আমার খুব যাওয়ার ইচ্ছা আছে, তো সিল্ক রুটে কি সেলফ ড্রাইভ করে যাওয়া যায়? তখন আমি কিন্তু পেলিংয়ে। তা উনি বললেন যে হ্যাঁ, সিল্ক রুটে তো আপনি যদি নিজে গাড়ি নিয়ে যেতে চান তো যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। একজন বাইক নিয়ে আসছে, এরা গ্যাংটক থেকে শুরু করেছে। সিল্ক রুটে আপনি আসতে পারবেন, আপনাকে সিল্ক রুট আসতে গেলে আপনাকে পারমিট করতে হবে। তো পারমিট কোথা থেকে করবো? তা উনি বললেন আমার একজন চেনা জানা বন্ধু আছে, আপনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সাথে কথা বলে নিন। তো পেলিংয়ে সেদিনকে ওনার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি ফোন করি ট্রাভেল এজেন্টে দাদাকে, নিখিল নাম। আমার খুব বেশি বয়স না, আমাদের মতনই বয়স, যে আমাদের থেকে ছোটই হবে। রংলিতে ওর বাড়ি এবং ওর বাড়ির নিচেই একটা মেডিকেল শপ এবং দোকান। তো ওনাকে কন্ট্যাক্ট করার পর উনি আমাকে বললেন যে আপনার বেশ কিছু ডকুমেন্টস উনি চেয়েছিলেন, কী কী ডকুমেন্টস লাগবে তার লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে যে জিনিসগুলো দরকার হয়, বেসিক্যালি দরকার হবে আপনার গাড়ির সমস্ত পেপারস, পলিউশন থেকে শুরু করে আরসি থেকে শুরু করে ইন্স্যুরেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনি এবং আপনার গাড়িতে যারা যাবেন তাদের মোবাইলে ছবি তুলে 1 কপি ফটো এবং তাদের ডকুমেন্টস মানে পরিচয়পত্র যেটাকে বলে। আধার কার্ড এখানে ইনভ্যালিড, সো আধার কার্ড চলবে না। ইফ ইউ থিঙ্ক যে আধার দিলেই হয়ে যাবে, আধার ইজ নট রেকমেন্ডেড ফর সিকিং গভর্নমেন্ট। আপনাকে পাসপোর্ট হলে খুবই ইজি, আর পাসপোর্ট যদি না থাকে আপনাকে ভোটার আই কার্ড এর কপি পাঠাতে হবে। এবং পারমিটের খরচা তো বলেছিলাম বোধহয় 1100। উনি পারমিট করে দিলেন, তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি পেলিং থেকে ডিরেক্টলি
তাহলে আমি তখন সিল্ক রুটে যাবো। আমি সাথে সাথে প্ল্যান চেঞ্জ করলাম, মানে কারণ জাস্ট একটা এক্সাইটমেন্ট কাজ করলো তখন। তো যা যা প্ল্যান ছিল সব ক্যান্সেল করে চলো সিল্ক রুটে যাই। তো সিল্ক রুটে আমি তখন এসে বেলিং থেকে বেরিয়ে রাতের বেলা রংলি পৌঁছলাম, এবং রংলিতে একটা থাকার পর রংলি থেকে সকালবেলা শুরু করলাম স্টার্ট। তো এবারও তখন এবং গ্যাংটকে শেষ করেছিলাম তখন, বাট তখন শীতের শুরুতে ছিল। থাকুম ভ্যালিতে টেম্পারেচার ছিল -1 রাতের বেলায় মিনিমাম, ম্যাক্সিমাম আপনার 8 to 10 এরকম ছিল। তখন বরফ পাইনি, বাট এবারে দেখলাম খুব স্নোফল হয়েছে, এবং সেই কারণেই এবারে আবার এই রাস্তায় চলে আসা। তো এইভাবে ট্রাভেল এজেন্সির সাথে পরিচয়, এবং এবারেও তিনি আমাকে সমস্ত কিছু পারমিট টারমিট করে দিলেন। আমি জাস্ট লংডিতে ঢুকলাম, ওনার সাথে একটু গল্প করলাম এবং পারমিট নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম জুলুকের জন্য। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি প্রথমে জুলুকে থাকেন তাহলে একটা অ্যাডভান্টেজ আছে। তার কারণ হচ্ছে কি যে রংলি থেকে জুলুক পৌঁছাতে একটা টাইম লাগে, তার মধ্যে ভিউ মিস হয়ে যায়। জুলুকে যত সকালবেলা আপনি পৌঁছতে পারবেন তত ক্লিয়ার আপনি দেখতে পারবেন। আদারওয়াইজ 9টার পর থেকে জুলুকে পুরো ক্লাউড এসে ঢেকে দেয়। মানে 9টার পর 8টা-9টার পরেই ওয়েদার এমনভাবে চেঞ্জ হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। যেমন আজকে কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন মেঘলা, আবারও দেখুন মেঘলা। যত উপরে উঠো তত মেঘ এসে ওই পাহাড়টায় এসে আটকে যায় বেসিক্যালি, এবং যার জন্য ওই থাকুম ভ্যালি এবং নাথুলা পাস ওই জায়গায় ড্রাই হয়ে থাকে। তো এটা একটা ভৌগোলিক বিষয়। আর এই রাস্তাটা আমার কেন বেশি ভালো লাগে, এই রাস্তাটার ভিউটা তো খুবই সুন্দর। এখন যেমন আপনি পুরো গ্রিনারি দেখতে পাচ্ছেন, যত উপরে উঠবে গ্রিনারি পুরো কম হয়ে যাবে। ধীরে ধীরে ছোট ছোট ঘাস দেখা যাবে, এবং এই টাইমে আসলে মানে মার্চ এপ্রিলে আসলে স্নো পেয়ে যাবেন। এই দুদিন আগে থেকে তো ভরপুর স্নোফল হচ্ছে, যার জন্যে এবার আমরা পারমিটটা আর গ্যাংটক পর্যন্ত পাইনি আজকে। কারণ নাথুলা বা ছাঙ্গুলেকে এত বরফ পড়েছে, মানে স্নোফল হয়েছে, যার জন্যে ওই রোডটা ক্লোজ করে দিয়েছে। তো আমাদের পারমিট জুলুক থেকে আরও একটু উপর পর্যন্ত আছে। তো যেটা শুনতে পেলাম যে জুলুকেই নাকি এখানে আবার একটা প্যাচ। রাস্তার কাজ চলছে, যার জন্যে একটু গাড়ি চালাতে গেলে একটু সেন্স নিয়ে চালাতে হয়, যে সেন্সটা ড্রাইভারটার একদমই নেই। দেখলো আমি দাঁড়িয়ে রয়েছি, ওকে ওখানে ডাক্তার পিছনে দাঁড়িয়ে পড়তে হতো, ঢুকে গেল। কি করা যাবে? কালকে এখানে খুব ভারী ভরকম বৃষ্টি হয়েছে, আর এখানে বৃষ্টি হওয়া মানে উপরে স্নো পড়বে, যার জন্যে এই প্রবলেম।
রাস্তা বেশ খারাপ। হ্যাঁ, তো এই রাস্তাকে আসতে গেলে কিন্তু একটা জিনিস খুবই বলে রাখি, স্কিল ড্রাইভিং করতে হয়। তো সেই কারণে যারা প্রথম গাড়ি চালানো শিখেছেন অথবা 1-2 বছর চালিয়েছেন, সেই অবস্থায় কখনোই এই রাস্তায় একদমই আসবেন না, ভুলেও আসবেন না। এখান থেকে আমাদের রাস্তাটা খারাপ হওয়াটা শুরু হলো, কারণ আমরা যথেষ্ট হাইট গেইন করে গেছি এবং রাস্তাতে মাঝে মাঝে কাজও চলছে এবং বড় বড় ড্যাম্পার গাড়িও দাঁড়িয়ে আছে রাস্তার আশেপাশে। পাথর যেগুলো দিয়ে রাস্তা তৈরি হয় সেগুলোও রয়েছে। তো অনেক সময় কি হয়, এই রাস্তায় সামনে থেকে বড় ড্যাম্পার চলে আসে, তখন পিছনে ব্যাক করে সাইড দিতে হয়। এবং এমন এমন জায়গা আছে যেখানে পুরো খাদের সাইডে এসে দাঁড়াতে হয় গাড়িটাকে রাস্তা ক্লিয়ার করার জন্য। তো সেই সব ক্ষেত্রে স্কিল ড্রাইভিং না হলে প্রচণ্ড মুশকিল। আপনার তো অসুবিধা হবেই, তার সাথে সাথে যারা আপনার পেছনে কিংবা সামনে আসবে তাদেরও বেরোতে অসুবিধা হবে। তো যথেষ্ট পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে এই রাস্তায় একদমই আসা উচিত নয়। এখান থেকে আমাদের রাস্তা আপনারা দেখতে পারবেন হাইট আমরা ধীরে ধীরে গেইন করছি এবং এলিভেশনটাও বাড়বে। তবে অনেক সময় যখন বৃষ্টি হয় তখন যে টার্নিংগুলো আছে সেই টার্নিংগুলোতে জল উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। সেরকম কয়েকটা টার্নিংও আমরা সামনে পেয়ে যাব, এটা দেখতে পারবেন। তো টার্নিং পয়েন্টে এমনিতেই রাস্তাটা খারাপ থাকে, কারণ এই সব জায়গায় তো একটু ধস নামার প্রবণতা আছে। সেই কারণে এখানে আমরা বড় বড় গাছ দেখতে পাচ্ছি, তবে আরও যখন আমরা জুলুকের কাছাকাছি চলে আসব তখন এই বড় বড় গাছগুলো ধীরে ধীরে কমে যাবে। প্রচুর রাস্তায় কাজ হচ্ছে। এই যেমন এইসব জায়গাগুলো এখন তো শুকনো আছে, যদি বৃষ্টি হয় তাহলে পুরো কাদা জমে পুরো প্যাচ হয়ে থাকে। যেমন এই জায়গাগুলোতে প্রবলেম হয় বেশ। এখন শুকনো আসার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু কাদা হলেই এখানে গাড়ির চাকা ফেসে যাওয়ার চান্স থাকে। তবে আমরা যেতে যেতে যে বেশ কিছু জায়গায় দেখলাম রাস্তাগুলো অনেকটা চওড়া হচ্ছে। যেমন এই জায়গাটায় এতটা চওড়া প্রথমের দিকে ছিল না, কিন্তু এখন রাস্তাগুলোকে চওড়া হচ্ছে এবং অনেক নতুন নতুন রাস্তা তৈরিও হচ্ছে, যেটা একটু সামনে দেখতে পারবো হয়তো। বাঁদিকে পুরো পাহাড়টাই মাঝে মাঝে ধস নেমে রাস্তাগুলোকে খারাপ করে দেয়। হয়তো 1-2 বছরের মধ্যে রাস্তাটা পুরোপুরি খুবই ভালো হয়ে যাবে, তখন আরামসে চলে আসা যাবে। সামনে রাস্তাটা খারাপ হয়েছে জন্য এতগুলো গাড়ি একসাথে দাঁড়িয়ে রয়েছে, সরু ন্যারো রোড। এবার ধীরে ধীরে আমাদের রাস্তার কন্ডিশনটা কিন্তু আরও খারাপ হওয়া শুরু হবে।
এখানে বেশ কিছু টার্ন আছে যেগুলোকে দেখতে পাবেন যথেষ্ট খারাপ হয়ে রয়েছে। আমরা প্রায় অনেকটাই জুলুকের কাছাকাছি চলে এসেছি, আর অন্তত 10-15 মিনিটের মধ্যে জুলুকে পৌঁছে যাব। দু 2025 সেপ্টেম্বর মাসে যখন এসেছিলাম তখন এই রাস্তায় এরকমই কাজ চলছিল। এই দেখুন সামনে একটা রাস্তা বেরিয়ে গেছে দেখলাম। পরবর্তী ক্ষেত্রে এই রাস্তাটা মনে হয় না আর কার্যকরী থাকবে। সামনের যে বড় রাস্তাটা বেরিয়ে গেছে ওখান থেকে আমরা উঠে যাব। দেখা যাক, আবার তো আসবো, কবে হয়। এই রাস্তাগুলো কিন্তু প্রথমে আমাদের এরকম সরু ছিল, এবার ধীরে ধীরে রাস্তার কাজ হচ্ছে এবং রাস্তাগুলো আরও চওড়া হচ্ছে। তবে এখানে বলে রাখি, রাস্তার কাজগুলো সবই বিআরওর দ্বারা পরিচালিত হয় এবং তাদের তত্ত্বাবধানেই হয়ে থাকে। আমরা এখানে রয়েছি, এখানে বাদিকে একটা পাইন বন আছে যেখানে বহু লোক যার পাশে দাঁড়িয়ে পাইন বনে যায় এবং অনেক পাইন গাছগুলো, অনেক রকমের পাইন গাছ আছে এখানে এবং মানে অনেক বড় বড় পাইন গাছ আছে যেখানে উপর থেকে দিনের আলোতে সূর্যের আলো ঢোকে না। তো জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে এবং একটা রোমাঞ্চকর অনুভূতি ফিল হয় এই পাইন বনটাতে। যেখানটায় পুরো রাস্তাটা কাদায় প্যাচপ্যাচে হয়ে রয়েছে, যার জন্য আমাকে একটু ঘুরে টার্ন নিতে হলো। জুলুক রাস্তাটাই মানে নিচের দিকে নামার কোনো জায়গাই নেই, পুরো রাস্তাটাই ধীরে 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 উপরের দিকে উঠে গেছে। এবং এই রাস্তাটা এমন একটা রাস্তা যেটা আপনাকে খুব সহজেই একেবারে পাহাড়ের অনেকটা উপরে, প্রায় 3000 মিটারের উপরে উঠিয়ে দেয়, যেটা কিনা আপনার নাথাং ভ্যালির উচ্চতা। এবং তারপর যে ওল্ড বাবা মন্দির আছে ওই জায়গাটা সব থেকে উঁচু, তার উচ্চতা প্রায় 3500 মিটারের কাছাকাছি। এইবার দেখুন আমরা প্রায় পাহাড়ের কিন্তু অনেক উপরের দিকে উঠে গেছি এবং এখান থেকে বড় বড় যে গাছ সেগুলো প্রায় ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে। এখানে রাস্তাটা বেশ চওড়া, তবে জুলুকে ঢোকার আগে থেকে রাস্তাটা আবার শুরু হয়ে গেছে। আশা করছি ওই রাস্তাগুলো পরবর্তীকালে চওড়া হয়ে যাবে এরকম। এবার আমরা পুরো প্রবেশ করলাম মেঘের মধ্যে। জুলুক জায়গাটাই এরকম ভারী অদ্ভুত। এখানে মোটামুটি সকাল 9টা পর্যন্ত রোদের দেখা মেলে যখন আকাশ পরিষ্কার থাকে, কিন্তু 9টার পর থেকে কোথা থেকে মেঘ উড়ে চলে এসে পুরো জায়গাটাকে মেঘে ঢেকে দেয়। এই যে সামনে রাস্তাটা কিন্তু এগিয়ে গেছে, মানে পরবর্তী ক্ষেত্রে ওই দিক থেকে রাস্তাটা হবে এবং এটা হচ্ছে ওল্ড রোড যেটা দিয়ে যাচ্ছে। ওল্ড রোডটা ঠিক এরকমই চওড়া পুরো জুলুক পর্যন্ত, বাদিকে খাদ এবং এখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্সই নেই। 0 টলারেন্সে গাড়ি চালাতে হয়।
তবে রাস্তাটা চওড়া হয়ে গেলে গাড়ি চালানোর অ্যাডভেঞ্চারটা আরও ভালো হবে এবং আরও স্মুথ হবে আশা করি। আমরা যতটা উপরের দিকে উঠছি তত বড় গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে এখন। প্রায় অনেকটাই চলে এসেছি আবার মেঘের মধ্যে। এখানে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়া আরম্ভ হলো। এই গাড়িটা তখন থেকে আমাদের সামনে এগিয়ে যাচ্ছে আর আমি ওকে ফলো করে যাচ্ছি, কিন্তু গাড়িটা পর্যন্ত স্লোই চালাচ্ছে। দেখি এবার গাড়িটাকে বেরোতে হবে, তাহলে আমি অনেকটা লেট হয়ে যাবে আমার যেতে যেতে। এই সামনে যে গাড়িটা দেখছেন বোলেরো, এই গাড়িগুলি এখানে সব থেকে বেশি চলে এবং এই গাড়িতে করেই সবাই রুমলি থেকে আসে। মানে বোলেরো গাড়িগুলি ট্যুরিস্ট নিয়ে আসে এখানে জুলুক পর্যন্ত এবং জুলুকের উপরে পর্যন্ত। যদিও আজকে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত আমাদের পারমিট আছে আজকে এবং কালকে, এরপর তো আর তার উপরে যাওয়া যাবে না আশা করছি, যে প্রচণ্ড বরফ হয়ে রয়েছে। তো আমরা যতটা পারবো ততটা যাওয়ার চেষ্টা করব, তবে সেটা আজকে নয় কালকে পরের এপিসোডে সে ভিডিওটা দেব। আজকে আপাতত আমরা জুলুকে হোমস্টেতে গিয়ে রেস্ট নেব, কারণ কালকে থেকে গাড়ি চালিয়ে আসছি, প্রচণ্ড টায়ার্ড এবং এখন প্রায় দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে জোর। আগে গিয়ে সবার আগে লাঞ্চটা করতে হবে। দেখুন এখানে রাস্তার অবস্থা, রিসেন্টলি ধস পড়েছে। তো এরকম রাস্তা দিয়ে চালানোর অভিজ্ঞতাটা না থাকলে জুলুকে এসে নিজের বিপদ ডেকে আনা ছাড়া আর কিছুই নয়। আমিও এখনও মাঝে মাঝে লোকাল গাড়িগুলোকে ফলো করি, যে তাদের ড্রাইভারগুলো গাড়িটাকে কোন খারাপ রাস্তায় কোথা থেকে চাকাটা বের করছে সেই পথটাকে ফলো করে সেখান থেকেই আমিও চেষ্টা করি আমার গাড়িটাকে বের করার। তাতে অনেক সুবিধা হয়, বিকজ অফ লোকাল লোকজন এদের তো দিনে প্রায় দুবার যাতায়াত করে টুরিস্ট নিয়ে, এদের প্রত্যেকটা মোড় চেনা, যার জন্য এদের এটা স্যাঁচা করে বেরিয়ে যায়। আর আমরা যদি এরকম একটা গাড়ি পিছু নিয়ে নিই তাহলে আমাদেরও মোটামুটি অনেক তাড়াতাড়ি রাস্তাটাকে কভার করা যায়। এই যে সুন্দর উঠে গেল, কারণ আমি আগে থেকে বুঝে গেলাম যে এখানে রাস্তাটা ভালোই আছে। তো আগে থেকে একটু মাইন্ডটাকে প্রিপেয়ার করে নেওয়া যায় এই আর কি। জুলুকের আগে একটা রাস্তা আছে যেখানে অনেক লোক ভুল করে ওই রাস্তাটার দিকে চলে যায়, সেটা মনে হচ্ছে সে রাস্তাটা মনে হয় আগেরবার অনেকটু আগে এগিয়ে। আমরাও প্রথমবার ওই রাস্তাটায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে একটা নতুন রাস্তা হচ্ছে, যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে চালু হবে। এই যে এইখানটায় আমরা আগেবার সোজা চলে গেছিলাম উপরের দিকে, কিন্তু উপরের দিকে গেলে রাস্তাটা ওখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। এখন এই রাস্তাটা পুরোপুরি হয়নি, তৈরি কমপ্লিট হয়নি। আচ্ছা, এই গাড়িটা যে নিচের দিকে নেমে গেল, এই নিচের দিকে বেশ ভালো ভালো হোমস্টে আছে, যেটা আপনারা বুক করে আসতে পারেন।
গুগল ম্যাপে একটু ফলো করবেন, ওখানকার নাম্বার পেয়ে যেতে পারেন। তো ওটা জুলুকের নিচের পার্ট, আমরা ওখানে থাকছি না, আমরা একটু উপরে গিয়ে থাকবো। কেন যতটা শুনেছিলাম যে আমরা যে হোমস্টেটাতে যাচ্ছি ওটাতেই একটা একমাত্র লাক্সারি রুম আছে, এবং যে ঘুমটা আমাদের খুব দরকার, কারণ ঠিক করে রাতে ঘুম হয়নি। আচ্ছা বাড়িতে ওই বাদিকে একটা হলুদ যে বাড়িটা, একটু পজ করে দেখে দেবেন, এটা একটা হোমস্টে। এর সামনে সুন্দর গাড়ি পার্কিং করার জায়গা আছে। আমরা প্রায় চলে এসেছি মনে হচ্ছে আমাদের হোমস্টের কাছে, আর একটু উপরে উঠতে হবে। এইটা হচ্ছে সেই জুলুক। সোমবার এই জুলুক শহরটাকে দেখেছিলাম অনেক দূর থেকে। সেই জায়গাটার নাম তখন মনে পড়ছে না, গেছিলাম সিলারিগাঁও যখন গেছিলাম, সিলারিগাঁও থেকে জুলুকের রাস্তাটাকে দেখা যায়। তো তখন ওখান থেকে দেখছিলাম দূরে জুলুক গ্রামটাকে, এখান থেকেও সিলারিগাঁওটাকে দেখা যায়। তার মানে আমরা প্রায় চলেই এসেছি। এখান থেকে পুরো থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত, কিংবা হ্যাঁ না, থাম্বি ভিউ পয়েন্ট মধ্যে পুরো রাস্তাটাই কিন্তু এরকম চওড়া। এখানে উপরে আর কোনো রাস্তায় কাজকর্ম হচ্ছে এরকম দেখতে পাইনি, নিচ থেকে হয়তো কাজ করতে করতে আসছে, তো অনেকদিন টাইম লাগবে এই রাস্তাকে ঠিক হতে। তো পুরো রাস্তাটা কিন্তু এরপর যেমন দেখাচ্ছে এরকমই সোজা উপরে থাম্বি ভিউ পয়েন্ট পুরো মেঘের মধ্যে ঢেকে আছে। এবং আমরা প্রায় চলে এলাম আমাদের হোমস্টেতে। এখান থেকেই এটাই আমাদের মনে হচ্ছে হোমস্টে, নিচে হবে একটু উপরে গিয়ে আমাদের আবার নিচে নামতে হবে, গাড়িটাকে সামনে পার্ক করে রেখে দেওয়া যাবে। যাই হোক, হ্যাঁ এখানেই আমরা চলে এসেছি, এই তো।